আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। কালকে রাউন্ড অফ 16 এর চারটা খেলা কিন্তু হয়ে গিয়েছে রিটার্ন লেগে। চারটা টিম বাদ পড়েছে, চারটা টিম নেক্সট রাউন্ডে চলে গিয়েছে। আজকে রাত্রে চারটা খেলা বাকি আছে, 4-4-16। মজা লাগলো কালকে খেলাগুলো। শুধু তাই না, কোয়ার্টার ফাইনালে যে চারটা টিম চলে গিয়েছে এর মধ্যে কিন্তু দুইটা টিম ইতিমধ্যে জেনে গিয়েছে যে তারা একে অপরকে ফেস করবে। সেই দুইটা টিম হচ্ছে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ। তো জার্মানি ভার্সেস ইতালির একটা খেলা দেখবো, মানে জার্মান ক্লাব ভার্সেস ইতালিয়ান ক্লাবের একটা খেলা দেখবো, সেটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে। তো আমরা খেলাগুলা চারটা খেলা নিয়ে ছোট ছোট করে একটু আলোচনা করব। তো প্রথমে শুরু করে দিই ইন্টার মিলান ভার্সেস ফেয়ারনোটে খেলায়। ইন্টার মিলান যদিও আগের লেগে 2-0 গোলে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে, তো এই ম্যাচটা ছিল তাদের যা অপরাজিত থাকার একটা লড়াই। এবং যেটা হয়, এই মৌসুমে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান গোল কনসিড করে, যদিও পেনাল্টিতে। তো ফেয়ারনোটের কাছে 2-1 গোলে গতকাল রাতে জিতে যায়। এই মৌসুমে ইন্টার মিলান এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, মাত্র একটি ম্যাচ হেরেছে। সেই ম্যাচটা হেরেছিল বেয়ার লিভারকুসেনের বিরুদ্ধে, এবং ওই ম্যাচেও তারা গোল কনসিড করে। গোল কনসিড না করলে তো আর হারতো না। তো এই দুইটা গোলই তারা এখন পর্যন্ত কনসিড করে, বিনিময়ে তারা এখন পর্যন্ত 15টা গোল দেয়। হাস্যকর বিষয়, সেই বেয়ার লিভারকুসেনই কিন্তু বায়ার্ন মিউনিখের সাথে খেলেছে, গতকাল রাতেও তারা হেরে গিয়েছে। তো প্রথম লিগে 3-0 গোলে অ্যাওয়ে ম্যাচে বেয়ার লিভারকুসেন হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। হ্যারিকেন 2টি গোল করে, এবং গত খেলাও হ্যারিকেন একটি গোল করে, এবং গতকালকে 2-0 গোলে বায়ার্ন মিউনিখ জিতে যায় বেয়ার লিভারকুসেনের বিরুদ্ধে। হাস্যকর লাগলো, মানে আমি আগে একটা কথা বলেছিলাম যে কোম্পানি ইনএক্সপিরিয়েন্স, তবে এতটা ভালো করবে এটা এক্সপেক্ট করিনি। যে বেয়ার লিভারকুসেন দুইটা ম্যাচ মিলে কোনো গোল করতে পারে না বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। অবশ্যই স্বাগত জানাবো যে বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের খেলাটা আসলে চমৎকার হতে যাচ্ছে। এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ফেস করেছে, 4বার বায়ার্ন মিউনিখ জিতেছে, 2বার ড্র করেছে, আর ইন্টার মিলান 2বার জিতেছে। মজার একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টার মিলান যেইবার জিতে, মানে দুইটা ম্যাচ জিতে, এর মধ্যে প্রথমবার যে জয়টা পায় সেটা হচ্ছে 2010 সালে হোসে মরিনহো যেইবার ট্রেবল জিতায় ইন্টার মিলানকে, সেইবারই কিন্তু প্রথমবারের মতো ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে হারায়, তো 2-0 গোলে ব্যবধানে। সেই ম্যাচটা ট্রেবল জিতার ম্যাচে মজার বিষয়, তখন ছিল একটা আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো, যে দুইটা গোল করে। এখন বর্তমানেও কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার আছে, মার্টিনেজ, লতারো মার্টিনেজ। আরেকটা বিষয়, তখন কালো একটা খেলোয়াড় ছিল যে পুরা মাঠ দৌড়াইতো, সুবিধার জন্য সে বিভিন্ন পজিশন সুইচ করতো, সেটা হচ্ছে স্যামুয়েল ইতো, লেজেন্ডারি স্যামুয়েল ইতো। তো এইবারও কিন্তু মার্কাস থুরাম আছে, যদিও সে লেজেন্ডের ছেলে, এখনো লেজেন্ড হয়ে উঠতে পারেনি, তারপরও তো যথেষ্ট ভালো খেলতেছে। এবং ইতোর মতো সে কিন্তু ফুল ব্যাক হয়েও খেলেছে ইন্টার মিলানের এই মৌসুমে। নর্থ মেসিডোনিয়ার হয়ে খেলেছিল গোরান পার্টদেব, হেনরিক মিখতারিয়ান আছে আর্মেনিয়ান। তো মিখতারিয়ান আছে, মানে ছোট দলের বড় তারকা। তখন ছিল গোরান পান্ডেব, যে ইউটিলিটি প্লেয়ার হিসেবে কাজ করে। এখন মিখতারিয়ানও মোটামুটি ইউটিলিটি প্লেয়ার হিসেবে কাজ করে। সে মাঝে মাঝে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে, মাঝে মাঝে স্ট্রাইকার হিসেবে খেলে, মাঝে মাঝে অ্যাটাকিং মিডফিল্ডার, মাঝে মাঝে উইঙ্গার হিসেবেও ইন্টার মিলানে হয়ে খেলেছে। তখন একটা প্লেয়ার ছিল ওয়েসলে স্নাইডার, যে রিয়াল মাদ্রিদে বড় তারকা ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের কাছ থেকে কষ্ট পেয়ে খুব কম টাকার বিনিময়ে, 15 মিলিয়ন ইউরোর বিনিময়ে চলে আসি ইন্টার মিলানে। হোসে মরিনো তাকে চামে দিয়ে কিনে নিয়ে যায়, এবং সেই স্নাইডার সেই মৌসুমে ছিল সেরা ফর্মে। এইবারও হাকান চালহানোগ্লু এসি মিলান থেকে রিজেক্টেড হয়ে ফ্রি ট্রান্সফারে, যদিও 4 বছর হয়ে গেছে, ফ্রি ট্রান্সফারে চলে আসে ইন্টার মিলানে, এবং ইন্টার মিলানে গত 2 মৌসুমে সে সবচেয়ে সেরা খেলা দেখাচ্ছে। শুধু তাই না, গতকালকে খেলাতেও সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো অযথাই না। শুধু তাই না, মুসলিম প্লেয়ারও কিন্তু সেইবারে ছিল সুলেমুনতারি। ঘানার সুলেমুনতারি বার্সেলোনা বিরুদ্ধে যখন খেলেছিল, তখন সে ছিল সবচেয়ে অ্যাটাকিং প্লেয়ার। একটা রেড কার্ড খেয়ে ইন্টার মিলান পিছিয়ে যায়, বার্সেলোনার কাছে নিজের মাঠে 3-1 গোলে জিতে অ্যাওয়ে ম্যাচে তাদেরকে জিতলে, মানে ড্র করলে হইলো, অথবা 1 গোলের ব্যবধানে হারলেও হবে। সুলেমন্তারি যখন রেড কার্ড খেয়ে উঠে যায় ইন্টার মিলানের একজন খেলোয়াড়, তখন সুলেমন্তারিকে নামানো হয়। সে কিন্তু মিডফিল্ডার হিসেবে খেললেও সে কিন্তু মোস্ট অ্যাটাকিং প্লেয়ার হিসেবে খেলেছে, এবং সেই ম্যাচে কিন্তু স্যামুয়েল ইটো লেফট ব্যাক হিসেবে খেলেছিল। এইবারে সেই আরেকটি মুসলিম প্লেয়ার আছে, সেটা হচ্ছে মাহদি তারিমি। তো তারিমি কিন্তু ইন্টার মিলানের হয়ে কিন্তু যথেষ্ট ভালো করতেছে, এবং নকআউট গেমগুলোর মধ্যে তারিমি কিন্তু আসলেই ভালো খেলা দেখাচ্ছে। পোর্তোর হয়ে তো সে ভালো খেলতেই, ইন্টার মিলানও ভালোভাবে সেটেল হয়েছে, যদিও সে বেঞ্চ প্লেয়ার। সুলেমন্তরিও ছিল কিন্তু বেঞ্চ প্লেয়ার। তো আপনারা দেখেন সেইবারে ট্রেবল উইনিং টিমে একজন আর্জেন্টাইন স্ট্রাইকার ছিল, একজন কালো খেলোয়াড় ছিল, যে প্রচুর পজিশন সুইচ করে করে খেলতো, টিমের জন্য সবকিছু দিয়ে দিতে পারতো। এবারও আছে সাথে একটা আন্ডাররেটেড দেশের একটা প্লেয়ার, মানে আন্ডাররেটেড দেশের ছোট দেশের বড় তারকা ছিল, এবং একটা রিজেক্টেড প্লেয়ার ছিল, সাথে একটা মুসলিম প্লেয়ার ছিল।
এইবারও কিন্তু ইন্টার মিলানের একটা যথেষ্ট চান্স আছে ট্রেবল জিতার। কোম্পানি ইয়েস, কোম্পানি ভালো খেলতেছে, এবারে বুন্দেসলিগা জিতার যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু কোম্পানির এক্সপিরিয়েন্স কম, সেই জায়গায় ইনজাগির ইন্টার মিলান কিন্তু ট্রেবল জিতার জন্য এবারে দৌড় দিয়েছে। ইনজাগি কিন্তু ইতিমধ্যে গত 2 মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে। তো ট্রেবলের কথা যেটা বলবো, লিগে কিন্তু ইন্টার মিলান 1 পয়েন্ট এগিয়ে আছে নাপোলি থেকে, যদিও নাপোলি ইউরোপিয়ান কম্পিটিশনে নাই, ইন্টারের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আর 3 পয়েন্ট এগিয়ে আছে আতালান্তা থেকে, আর ফোর্থ টিম যেটা জুভেন্টাস, সে 9 পয়েন্ট পিছিয়ে আছে। ইন্টার মিলানের যথেষ্ট ভালো চান্স আছে, এবং সামনে ফিকচার গুলা ইন্টার মিলানের তুলনামূলক ইজি নাপোলি থেকে। অপর পাশে একটু বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলি। হ্যারি কেন আমার খুব প্রিয় একজন ইংলিশ স্ট্রাইকার। ওদের ওয়াইন রুনি অথবা অন্যান্য খেলোয়াড়রা যেভাবে মার্কেট পেয়েছে, হ্যারি কেন কিন্তু এভাবে মার্কেট পায়নি। একটা জিনিস বলা যেতে পারে যে টটেনহামে খেলতো, লয়্যালটির কারণে সে আসলে মার্কেট পায়নি। অ্যালেন শিয়ারেরও তো নিউ ক্যাসেলের হয়ে খেলতো, ব্ল্যাকবার্নের হয়ে খেলতো, সেও কিন্তু মার্কেট পেয়েছে প্রচুর পরিমাণ। হ্যারি কেন অপর পাশে কিন্তু তেমন একটা মার্কেট পায়নি। অথচ হ্যারি কেন কিন্তু বর্তমানে ইংল্যান্ডে একমাত্র আনডিসপিউটেড স্টার্টার। সেই জায়গায় ইংলিশ মিডিয়া যেখানে অন্যান্য তারকাগুলোকে এভাবে হাইপ দেয়, সেই হিসেবে কিন্তু হ্যারি কেন তুলনামূলক হাইপটা কম পেয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে, একটা কমপ্লিট নাম্বার 9, মানে লাস্ট কমপ্লিট নাম্বার 9 হিসেবে আমি তাকে কাউন্ট করি। সেই হ্যারি কেন ম্যানচেস্টার সিটিতে না গিয়ে বায়ার্ন মিউনিখে গিয়েছে টাইটেল জেতার জন্য, এবং ইটস এ গুড লাক ফর হিম, কারণ কি ম্যানচেস্টার সিটি মোটামুটি বাতিলের খাতায় ছিল, মানে বাতিল না, মানে টাইটেল এবারে না জেতার সম্ভাবনাটাই বেশি। অপর পাশে বায়ার্ন মিউনিখ কিন্তু নিশ্চিত মোটামুটি করে ফেলেছে যে তারা 9 পয়েন্ট এগিয়ে আছে বায়ার লিভারকুসেন থেকে, যদিও 9টা খেলা বাকি আছে, তারপরও আমার কাছে মনে হয় না যে বায়ার্ন মিউনিখ এত সহজে পয়েন্ট লুজ করবে। হ্যাঁ, জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখ বাদ পড়ে গিয়েছে সেই লিভারকুসেনের বিরুদ্ধেই বাদ পড়ে গিয়েছিল, এবং তারা প্রতিশোধটা খুব সুন্দর করে নিয়েছে, এবং সেই প্রতিশোধের কারিগর হচ্ছে হ্যারি কেন। হ্যারি কেন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টোটাল 10টা গোল করেছে, এখন সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার হিসেবে সে রয়ে গিয়েছে। তবে ওই যে ইন্টার মিলান এই মৌসুমে একমাত্র দল লিভারকুসেনের কাছে হারে, সেই লিভারকুসেনকে কিন্তু বায়ার্ন মিউনিখ হারিয়ে দিয়েছে। সো বায়ার্ন মিউনিখকে অনেকাংশে এগিয়ে রাখা যেতে পারে বলা যায়। যদি এটা কাউন্ট করি, বায়ার্ন মিউনিখ কিন্তু এই মৌসুমে অ্যাস্টন ভিলার কাছে হেরেছে, বার্সেলোনার কাছে হেরেছে, এবং ফেয়ারনোটের কাছে 3-0 গোলে হেরে যায়। সো ফেয়ারনোটের কাছে তারা 3-0 গোলে হেরে যায়, ইন্টার মিলান ফেয়ারনোটকে কিন্তু 4-1 গোলে উড়িয়ে দেয়, মানে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে উড়িয়ে দেয়। সো কাকে হারিয়েছে কাকে হারায় নাই ওই হিসাব করে কিন্তু লাভ নাই। কোয়ার্টার ফাইনালিস্ট এই দুইটা দল কিন্তু প্রাক্তন চ্যাম্পিয়ন্স লিগ উইনার। ইন্টার মিলান ইতিমধ্যে 3 বার জিতেছে, অপর পাশে বায়ার্ন মিউনিখ হচ্ছে টোটাল 6 বার জিতেছে। তো এইবারে যদি বায়ার্ন মিউনিখ কোনোভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, তাহলে কিন্তু তারা দ্বিতীয় স্থানে চলে আসবে। এসি মিলান 7টা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আছে। তো বায়ার্ন মিউনিখ যদি এই মৌসুমে কোনোভাবে মিরাকুলাসলি জিতে, তাহলে তারা কিন্তু 7টা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল উইনার হবে। তো ইতালিয়ান টিম ভার্সেস জার্মান টিম, এই খেলাটা আসলে আমি খুব এনজয় করব, এবং এদের মধ্যে যে জিতবে সে কিন্তু ফেস করবে বার্সেলোনাকে। তো বার্সেলোনা খেলায় চলে যায়, গতকালকে বেনফিকাকে আবারও 3-1 গোলে হারিয়ে এই মৌসুমে 3 বার বেনফিকার সাথে খেলেছে, 3বারই তাদেরকে হারিয়েছে, 2বার অ্যাওয়ে ম্যাচে তারা জিতে এসেছে। প্রথম খেলায় বার্সেলোনা বেনফিকাকে 4-5 গোলে হারায়, দ্বিতীয় খেলায় 1-0 গোলে জিতে আসে, এবং গতকাল রাতে 3-1 গোলে উড়িয়ে দেয়। গতকালকে রাফিনহা 2টি গোল দিয়ে এখন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল স্কোরার। সে মোট 11টি গোল দেয়, লিগেও সে 13টা গোল দেয়, তো মোট 24টা গোল কিন্তু সে দিয়ে দেয়। অপর পাশে লিভেনডস্কি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এইবারে 9টা গোল দেয়, লিগে বোধহয় 21টা গোল, তো 21 আর 9 হচ্ছে 30টা গোল কিন্তু হয়ে যায়। তো 30টা এবং 24টা গোল এই দুইজন খেলোয়াড়ই করতেছে। হাস্যকর লাগে, এই রাফিনহাকে কিন্তু গত মৌসুমে সবাই, বার্সেলোনা ফ্যানরা তো বটেই, ইভেন অন্যান্য ফ্যানরাও কিন্তু ফ্লপ 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 তকমা দিয়ে গিয়েছে। সেই ফ্লপ প্লেয়ারটা হান্সি ফ্লিকের আন্ডারে পুরোপুরি মানে রেভলিউশনারি চেঞ্জ হয়ে গিয়েছে। সাথে লামিন ইয়ামাল তো আছেই, 17 বছর বয়স। আমার আসলেই বুঝিয়ে বিশ্বাস হয় না যে সে একটা 17 বছরের একটা খেলোয়াড়। গতকাল রাতে যে অ্যাসিস্টটা করেছে অসাধারণ, একদম চোখ ধাঁধানো। এই ছেলেটা মাত্র 17 বছর, সামনে যে তার কি ব্রাইট ফিউচার আছে এটা আসলে কল্পনাতীত। আর গতকালকে ইয়ামাল নিজেও কিন্তু একটা গোল দিয়েছে, রাফিনহা 2টা গোল দিয়েছে, ইয়ামাল নিজেও একটা গোল দিয়েছে, এবং ওই গোলটাও অসাধারণ। আনফর্চুনেটলি ইউটিউবে আমি এগুলা দিলে স্ট্রাইক খেয়ে যাবো, তাই আসলে এই হাইলাইটস গুলা দেওয়া যাচ্ছে না। তো কালকের খেলায় এই দুই খেলোয়াড় বাদে আমার আরেকজন খেলোয়াড়ের কথা বলতেই হবে, সেটা হচ্ছে পেড্রি। কালকে খেলায় ওয়েফা যেমন তাকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে, আমার কাছেও কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ। বেনফিকার মিডফিল্ড বলেন যাই বলেন না কেন, পুরোপুরি একলাই কিন্তু সে আটকিয়ে দিয়েছে। শুধু তাই না, সে কিন্তু বল ক্রিয়েটও করছে, মানে সে একই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং প্লে মেকিং কাজ করেছে, এবং কালকে একদম নিখুঁত খেলা খেলেছে।
কালকে যদি বেনফিকা হেরে যায় সেটা বার্সেলোনা না বরং পেড্রির কাছেই হারে। ফুটবল খেলাতে আসলে গোল করা বা অ্যাসিস্ট করাটাকে মেইন ধারণা করা হয়, কিন্তু আমি যেহেতু ট্যাকটিক্যাল ফ্যান সেই হিসেবে কিন্তু কালকে আমার কাছে উইথাউট এনি ডাউট পেড্রিকে আমি ম্যান অফ দ্য ম্যাচ দিব। 10টা ট্যাকেল ওয়ান, 11টার মধ্যে 7টা ডুয়েল ওয়ান, মানে আর কি চাই একটা 22 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে। ওয়েল, বার্সেলোনা নেক্সট রাউন্ড মানে কোয়ার্টার ফাইনালে গিয়ে আজকে যেই খেলাটা হবে সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস লিলের মধ্যে যে জিতবে তাকে কোয়ার্টার ফাইনালে ফেস করবে। তো লিলে এই মৌসুমে কিন্তু দুইটা স্প্যানিশ ক্লাবকে হারায়, মানে দুটোটা মাদ্রিদ ক্লাবকে হারায়, রিয়াল মাদ্রিদকেও হারায় অ্যাওয়ে ম্যাচে 1-0 গোলে, না হোম ম্যাচে 1-0 গোলে, এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে অ্যাওয়ে ম্যাচে 3-1 গোলে জিতে আসে। তো লিলে এবারে তৃতীয় স্প্যানিশ দল ফেস করার সম্ভাবনা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই তৃতীয় স্প্যানিশ দলের কাছে তারা হেরে যাবে, কারণ কি হান্সি ফ্লিকের জার্মান প্লাস স্প্যানিশ ফ্লেভারের যে ট্যাকটিক্সটা সাজিয়েছে এই ট্যাকটিক্সের কাছে আমার মনে হয় না লিলে বেশি দূর আগাইতে পারবে। অপর পাশে বরুসিয়া ডর্টমুন্ডের কথা যদি বলি, বরুসিয়া ডর্টমুন্ড এই মৌসুমেই বার্সেলোনার কাছে হেরে গিয়েছে 3-2 গোলে। তো রিপিট যদিও হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে, কিন্তু গতবারে কোচ ছিল নুরি সাহিন এবং এখন কোভাচ। তো ডিফারেন্ট কোচ, ডিফারেন্ট রেজাল্ট হতেও পারে, তবে সেই ডিফারেন্ট রেজাল্ট হতে হলে বরুসিয়া ডর্টমুন্ডকে অবশ্যই লিলকে হারিয়ে আসতে হবে। নিজেদের মাঠে তারা 1-1 গোলে ড্র করে, তো অ্যাওয়ে ম্যাচে তাদেরকে জিতে এসে তারপর বার্সেলোনাকে ফেস করতে হবে। বার্সেলোনা কিন্তু প্রিভিয়াস চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তারা এখন পর্যন্ত 5বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে। তো তারা কি এইবারে জিতে 6 নাম্বার চ্যাম্পিয়ন্স লিগ তাদের মধ্যে ঢুকাইতে পারে নাকি না, তারা লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের পাশে নিজেদের নাম লিখাতে পারে নাকি না, এটা কিন্তু একটা বড় বিষয়। এবং হান্সি ফ্লিকে বায়ার্ন মিউনিখে কিন্তু শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, মানে বায়ার্ন মিউনিখের শেষ চ্যাম্পিয়ন্স লিগটি কিন্তু তিনিই জিতিয়েছিল, এবং লিওয়েন্ডস্কি কিন্তু তখনকার বায়ার্ন মিউনিখের তারকা ছিল। তো বার্সেলোনা গল্প করলো, এখন আরেকটি খেলা যেটা সর্বশেষ খেলা, যেই খেলাটা আসলে আমাকে সবচেয়ে বেশি চমক দিয়েছে। আমি গত ভিডিওতেই বলেছিলাম লিভারপুলের মাঠে গিয়ে পিএসজি কি পারবে জিততে? ইয়েস, পেরেছে জিততে। মানে কালকে 1-0 গোলে তারা লিভারপুলের মাঠে লিভারপুলকে হারিয়েছে, অ্যাগ্রেগেশনে তারা পেনাল্টি শুট আউট পর্যন্ত গেছে, এবং আবারও গোল রক্ষক তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। গত খেলায় পিএসজি একলাই পুরো ফাইট করে গিয়েছে, একলাই খেলে গিয়েছে, এবং এলিসন বেকারের কাছে তারা হেরে গিয়েছিল। এলিসন বেকার যেই খেলাটা খেলেছিল গতকাল, দোন্নারুমার মধ্যে এলিসন বেকারের সেই ভুটটা ভর করেছে। গতকালকে দোন্নারুমা দুইটি পেনাল্টি শুট সেভ করে ফেলে। শুধু তাই না, লিভারপুলের কয়েকটি কাউন্টার অ্যাটাক তারা কিন্তু সে প্রতিহত করে। গত ম্যাচে এলিসন বেকার যেরকম অলৌকিক সেভ দেয়, এই গত ম্যাচে দোন্নারুমাও কিন্তু অলৌকিক সেভ দেয়। তো দুটোটা টিমই কিন্তু অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে, এবং ওই যে চতুর্থ টিম হিসেবে অ্যাওয়ে ম্যাচে ভালো খেলার ফল আমি যেটা বললাম। তো পিএসজি এই মৌসুমের সবচেয়ে ইজি ফিকচার পেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু তারা কিন্তু ছোট দলগুলোর বিরুদ্ধে আস্তে আস্তে পয়েন্ট লুজ করে করে মোটামুটি বাতিলের খাতায় যেতে 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 ফাইনালি কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছে। পিএসজি এই মৌসুমে এইবারের ম্যাচটা যেহেতু জিতে গিয়েছে, নেক্সট ম্যাচ তাদের মানে কোয়ার্টার ফাইনালে তাদের হওয়ার সম্ভাবনা আছে ক্লাব ব্রুজে ভার্সেস অ্যাস্টন ভিলা। যদি এটা হয়ে যায়, মানে অ্যাস্টন ভিলা যদি এসে পড়ে, তাহলে কিন্তু এই মৌসুমে পিএসজি 4টা ইংলিশ টিমকে ফেস করবে। আর্সেনাল তাদের কাছে হেরে যায়, তারপর ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়েই কিন্তু নেক্সট রাউন্ড মোটামুটি মানে প্লে অফটা নিশ্চিত করে, যদিও শেষ খেলা স্টুটগার্টকে হারিয়ে তারা প্লে অফে চলে আসে। তারপর তারা প্লে অফে এসে তাদের ব্রেস্তোয়াকে হারিয়ে, মানে 10-0 গোলে হারিয়ে লিভারপুলের কাছে একটা যথেষ্ট ভালো ফাইট দিয়ে, মানে তৃতীয় ইংলিশ দল লিভারপুল তাদেরকে হারায়। মানে এবারে ম্যানচেস্টার সিটিকেও হারাইলো, লিভারপুলকে হারাইলো, এখন ফেস করবে অ্যাস্টন ভিলা। কার অ্যাস্টন ভিলা? উনাই এমরের অ্যাস্টন ভিলা। হ্যাঁ, যদিও আজকে ম্যাচ অ্যাস্টন ভিলা জিততে হবে, ক্লাব ব্রুজেকে হারিয়েই তাদের আসতে হবে, কিন্তু উনাই এমরে কিন্তু নকআউট স্টেজে একটা গ্রেট কোচ। সে মোট 5বার ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, 4বার সেটা জিতেছে, 3বার সেভিয়ার হয়ে জিতেছে, 1বার ভিলারিয়ালের হয়ে জিতেছে, এবং 1বার আর্সেনালের হয়ে সে হেরেছে। 5বার ইউরোপা লিগ ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স তার আছে। তবে হ্যাঁ, এটা চ্যাম্পিয়ন্স লিগ। আর আরেকটা কথা বলতেই হবে, আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম, যে টিম বাতিলের খাতা থেকে আস্তে 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 দুকতে দুকতে তারা উঠে আসে, তারা কেন জানি চ্যাম্পিয়ন্স লিগ জিতে চায়। তো এইবারে চ্যাম্পিয়ন্স লিগে কি আমরা কোনো ডেবিউটেন্ট টিম পাবো যারা চ্যাম্পিয়ন্স লিগ উইনার? লুইস এনরিকের দল কিন্তু আসলেই অসাধারণ খেলতেছে। আপনারা যদি এক্সাম্পল চান যে ধুকতে ধুকতে আসা টিম, গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়, সবচেয়ে ওই গ্রুপের সবচেয়ে উইকেস্ট টিম আর্জেন্টিনার কাছে হেরে যায়, তারপরে কিন্তু আনবিটেন তারা চ্যাম্পিয়ন হয়। 2010 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যদি বলি, স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরে যায়, সেই সুইজারল্যান্ড গ্রুপ পর্যায়ে বাদ পড়ে যায়, সেই স্পেন কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে। আমরা যদি 2006 ওয়ার্ল্ড কাপে আসি, সেখানেও কিন্তু সেম কাহিনী।
ইতালি সেকেন্ড ম্যাচে ইউএস এর কাছে ড্র করে, তো শেষ ম্যাচ চেক রিপাবলিককে হারাইতেই হবে এবং চেক রিপাবলিকের কাছে তারা ড্র করলে চেক রিপাবলিক থ্রু হবে, সেখানে 2-0 করে ইতালি জিতে তারা কিন্তু লাস্টে কাপটা জয় পায়। তো পিএসজি কে নিয়ে কিন্তু এবারে আমরা একটা সন্দেহ করতেই পারি যে এবারে কাপ জিততে পারে। তা আমি একটা দলকে নিয়ে চিন্তা করেছিলাম বেনফিকা, সে তো বাদ পড়ে গিয়েছে। তো রিয়াল মাদ্রিদ অ্যাস্টন ভিলার মধ্যে থেকে একজন ফাইনালে যাবে সেটা আমি সন্দেহ করেছি। অপর পাশে পিএসজি কিন্তু এদের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা, এবং লিভারপুল এই মৌসুমে মাত্র 2টি ম্যাচ হেরেছে। একটা পিএসজির বিরুদ্ধে হেরেছে নিজেদের মাঠে, আরেকটা পিএসভির বিরুদ্ধে হেরেছিল। সেই লিভারপুল কিন্তু পিএসজির কাছে উড়ে গিয়েছে, প্রথম লেগে যেমন ডমিনেট করে খেলেছে, সেকেন্ড লেগেও পিএসজি কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। তো নেক্সট ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনাই এমরে এস্টন ভিলা যদি পায় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর ক্লাব ব্রুজে যদি পায়, কেন জানি মনে হচ্ছে ক্লাব ব্রুজে থ্রু হয়ে যাবে, কারণ কি পিএসজি ছোট দলের বিরুদ্ধে এবারে খুবই বাজে খেলতেছে, এবং ক্লাব ব্রুজে এই রকম 3-1 গোলে পিছিয়ে পড়ে অলৌকিকভাবে যদি অ্যাওয়ে ম্যাচে জিতে আসতে পারে, পিএসজি কে হারানো তাদের জন্য কোনো বিষয় হবে না। তবে আজকে খেলা যাক, তারপর অনেক ইকুয়েশন চেঞ্জ হবে। তো এখানে রাখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়েন। অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। তো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।